নমস্কার, আমি সায়ন। তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যাতে আরো ভালো থাকতে পারেন সেই জন্য চলে এসেছি অঙ্গন বেলগুড়িয়া নিবেদিত অঙ্গনের দরবারে অনুষ্ঠানটিকে নিয়ে। আজ অঙ্গনের দরবারে আমাদের সঙ্গে উপস্থিত হবেন থিয়েটার প্রসিনিয়াম নাট্য দলের কর্ণধার, নাট্য অভিনেতা, নাট্য পরিচালক, নাট্য লেখক শ্রী অম্বর চম্পটি। যেটু কেমন আছো আগে সেটা বলো। এই করোনার কালে সবাই যেমন আছে তেমনই আছি, ঘরবন্দি, থিয়েটার করতে পারছি না। এমনি আমাদের কোভিড পরবর্তী সময় থিয়েটারটা কিভাবে এগোবে বলে মনে হচ্ছে? কোভিডের বন্দি অবস্থায় একটু আগে বলি যে বন্দি অবস্থায় যেমন কুফল আছে যে আমরা থিয়েটারটা করতে পারছি না, তেমন অন্যদিক দিয়ে ভেবে দেখলে বলছি যে আমার মনে হয় যে কিছুটা সুফল আছে। এই সময় নাট্যকার, অভিনেতাদের একটা প্রস্তুতি নেবারও একটা সময়, যে আমরা আরও বেশি বেশি থিয়েটারে পড়াশোনা করে আয়নার সামনে নিজেদের মেলে ধরে বিভিন্ন প্রবন্ধ নাটক করে করোনা পরবর্তীকালে আরও শান্তভাবে যাতে মঞ্চে রাখতে পারি সেই একটা সুযোগ করে দিয়েছে, এটা ঠিকই। যেমন বলছি যে এই করোনাকালে আমার যিনি গুরু পল্লবের, আমার বহুদিনের শখ ছিল যে এবার রাজার পালাটাকে 1 ঘন্টায় বেঁধে সেই থিয়েটারটা যদি আমরা গ্রামে গঞ্জে দেখাতে পারি, এমন একটা প্রাসঙ্গিক একটি জিনিস। কারণ আমরা তো মূলতই গ্রামে গঞ্জে করি, সেটা তোমরা ভালোভাবে জানো। সেটা এই লকডাউনের সময় ওটা সম্ভব হয়েছে আমাকে, যে ওটা করেছি, কিছু কিছু নতুন জিনিস করেছি। আর লকডাউনের পরে যেটা আমার মনে হয়েছে যে এটা অবশ্যই আমাদের ভারতীয় গণনাট্যের সঙ্গে হাত মেলাতেই হবে। গণনাট্য সংঘ যেভাবে থিয়েটারটা শুরু করেছিল, তারপর নবনাট্য আসে, তারপরেই চলে আসে আমাদের গ্রুপ থিয়েটার। গণনাট্য সংঘ যেমন বিভিন্ন জায়গায়, নবান্ন যেমন মঞ্চেও হয়েছে, কারখানার গেটেও হয়েছে, জচুন্দার পদ্যগদ্য প্রবন্ধ কর্ণিক যেমন মঞ্চেও হয়েছে, তেমন অনেক কলকারখানা গেটে হয়েছে, ফাঁকা ময়দানে হয়েছে। যে আমাদের থিয়েটারটা তো একেবারেই থিয়েটার, আমাদের থিয়েটার কেন বলবো, যে থিয়েটারটাই তো মানুষের জন্যে। গণনাট্য সংঘ থিয়েটারকে নিয়ে চলে গিয়েছিল মানুষের কাছে। সেই কাজটা কিন্তু লকডাউনের পরে আমাদের শুরু করতে হবে এই গণনাট্যের হাত ধরে। থিয়েটার আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে, যে আমরা একটা প্রাসিনিয়াম মঞ্চে, মাদাধরা একাডেমি মঞ্চ, শিশির মঞ্চ, গিরিশ মঞ্চে আমরা শো করবো, এই ভাবনা ভাবে আর চলবে। আচ্ছা, যেটু তার আগেই বলে নিই, আমি কিন্তু তোমাকে তথাকথিত বাবু স্যার আপনি না না না, আমি যেটা ছোটবেলা থেকে দেখেছি সেটাই ডাকি। একদম। আচ্ছা যেটু, তুমি হঠাৎ থিয়েটার করবে এটা কেন ভাবলে? না, একেবারেই এই ভাবনাটা ছিল। কোনো শিল্পই বলছি যে এই ভাবনাটা প্রথমেই আসে। তার কারণ হচ্ছে যে আমি তো ছোটবেলা থেকে মিশনে পড়েছি, আমি ঝাড়গ্রামে পড়েছি। আচ্ছা, ওইখানকার আমার বন্ধু বান্ধব যারা আছে তারা জানতো যে আরে অম্বর তো ফুটবল খেলে,
একেবারে ফুটবল খেলে এবং বলছি যে স্কুল লেভেলে ডিস্ট্রিক্টেরও খেলেছে। আচ্ছা। হ্যাঁ, এবং আমাদের পুরনো যারা বন্ধু বান্ধব আছে তারা খুব অবাক হয়ে যায় তাদের সাথে হোয়াটসঅ্যাপে যখন কথা বলি যে তুই কি করে হলি এর? এবং ফুটবল ছেড়ে দেওয়ার পরেও বলছি যে ক্রিকেটও খেলেছি আমি ভবানীপুরে, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি। এবং আমার বন্ধু বিশ্বজিৎ দাস ও আমি একসাথেই খেলতাম, আমরা তো মূলত হিমমোটরে থাকতাম এবং সেখান থেকেই বলছি যে আমরা প্র্যাকটিস করতে যেতাম। এবার তারপরে কেমন হলো যে আমাদের বাড়িতে বাবা সেতার বাজাতেন, আচ্ছা বড় কাকা তবলা বাজাতেন, বাড়িতে এরকম একটা সঙ্গীতের পরিমণ্ডল ছিল, একটা কালচারাল এনভায়রনমেন্ট বাড়িতে বরাবরই ছিল। এবার আমরা এই পাড়ায় নাটক করি, ওই বছরে একবার ওই অগ্রদূতের হকার, হ্যাঁ, তারপর ওই রবীন্দ্রনাথের খ্যাতির বিড়ম্বনা, ওই শাড়ি ফাড়ি টানিয়ে এরম এইভাবে করতে করতে ব্যাপারটা কি হলো, একজন বড় লোক আমাদের বললো যে আমার যে বন্ধুর বাবা, যে বাহ তোমার গলাটা তো বেশি ভালো। আর ছোটবেলা থেকেই খুব বেড়ে পাকা ছিলাম তো, যে ওই দেখাতাম আর কি যে এইভাবে এইভাবে আমরা থিয়েটারটা করছি, ওই ছোট্ট ছোট্ট রোলগুলো দেখিয়ে দিতাম, সেটা ভুল হোক সেটা সঠিক হোক, এইভাবে ব্যাপারগুলো চলত। এবার ওই যে একটা পিঠ চাপড়ানো যে দেখিয়ে দিল যে এরম যে খুব ভালো করছো তুমি, হয়তো সুপ্ত ব্যাপারটা ভেতরে ছিলই। এইবার ওই থেকেই অনুপ্রাণিত হলাম যে থিয়েটারটা, এবং আমার মনে হয় প্রত্যেকটা শিল্পই যে ছবি আঁকছে, যে গান গাইছে, যে প্রথমেই তার ওই থিয়েটারের প্রতি কিংবা শিল্পের প্রতি ওই দায়বদ্ধতা থাকে না, প্রথমে আসে ভালোবাসা। যে প্রথমে আসে ভালোবাসা, এই ভালোবাসা থেকে আস্তে আস্তে জন্ম নেয় যে ডিমান্ড আর কি। আস্তে আস্তে দর্শক চাইছে যে এই মেয়েটা খুব ভালো গান গাইছে, এই ছেলেটা তো খুব ভালো অভিনয় করছে, এই ছেলেটা তো বেশ অভিনয়টা দেখাচ্ছে। এইভাবে করতে 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 বলছি যে আস্তে আস্তে নিজেদেরকে আমরা ডেভেলপ করি। এবার ডেভেলপ করার পরে ৭৬ সালে দল, তার আগে থেকেই এই ধরো ৭৪-৭৫ সালে আমরা ওই চায়ের দোকানে আড্ডা মারতাম, আমাদের মূলত খেলাধুলোর সঙ্গে আলোচনা হতো, সিনেমার আলোচনা হতো। এই করতে করতে ওই সময় একটা রাজনৈতিক পরিবেশ আমাদের খুব নাড়া দিয়ে দিল, সেটা হচ্ছে যে নকশাল আন্দোলন। নকশাল আন্দোলন খুব নাড়া দিয়ে উঠলো। আমরা বেশ কিছু ছেলে, যে ৭ জন ছেলে আমরা আড্ডা মারতাম, আমরা কিন্তু মানে অস্বীকার করে লাভ নেই, নকশাল আন্দোলনে জড়িয়ে পড়লাম আস্তে আস্তে। আমাদের রঞ্জন বলে এক বন্ধু ছিল, সে আমাদের বই দিত, বোঝাতো, সমস্ত কিছু করতো। এই করতে 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 আমরা ওই সময়ের স্রোতে গাটা ভাসিয়ে দিলাম। কিন্তু আমরা কখনোই চাইতাম না যে কোনো ধ্বংসাত্মক কোনো রাজনীতি আমাদের মধ্যে আসুক, যে আমরা ক্রিয়েটিভ রাজনীতি আসুক, আমরা কিছু সৃষ্টি করি। এই ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম দিশাহীন একদম, যে কী করে আমাদের কথাগুলো, আমাদের যন্ত্রণার কথাগুলো আমরা যদি তুলে ধরতে পারি। তখন আমার এক বন্ধু বললো যে আচ্ছা তুই মনে আছে তুই একবার খুব ছোটোবেলায় আমাদের এই ডিরেকশন দিয়েছিলি যে ভালো হোক খারাপ হোক আমরা করেছিলাম, আমরা যদি এই মাধ্যমটাকে তুলে নাটকের মাধ্যমে যদি আমরা কথা বলতে লাগি, আমরা ঠিক করলাম যে হ্যাঁ সেটাই করবো। আমাদের দাবির কথা, আমাদের যন্ত্রণার কথা মানুষের কাছে আমরা নিয়ে চলে যাব। এবার কি হলো, খোঁজ খোঁজ খোঁজ, আরে বললেই তো আর দলটা হয় না। আমরা তখন পেয়ে গেলাম আমাদের হিমমোটরের এক শ্রমিক বন্ধু দরদি, শ্রদ্ধেয় রাজু ঘোষকে। রাজুদা বলছে যে উৎপল দত্তের ছাত্র ছিলেন এবং পিএলটিতে দু একটা অভিনয় করেছিলেন। উৎপল দত্ত তখন ডাউন ট্রেন লিখছেন হিমমোটরের, বলছে যে কারখানাকে নিয়ে, রাজুদা তার সঙ্গে জড়িত আছেন এবং একদম কমিউনিস্ট পার্টি বলছে যে উনি মেম্বার ছিলেন এবং উনি আন্ডারগ্রাউন্ডেও ছিলেন এমন একটি লোক। তা উনি আমাদের খুব উৎসাহ দিলেন যে তোরা একটা দল তৈরি কর। এবং পরবর্তীকালে উৎপল দত্তের প্রভাব তো ভীষণভাবে দলের ওপর পড়লো। উৎপল দত্ত বললেন যে এরম রাজুদার ভালো নাম ছিল সরজিৎ, যে সরজিৎ এই ছেলেগুলোকে নিয়ে তুমি একটা দল করো। ওই 1976 সালে 1 মে আমাদের দলটা তৈরি হলো, একেবারেই উৎপল দত্তের অনুপ্রেরণা। এবং বলছি যে একাধিকবার তিনি আমাদের মরাতকে এসছেন, আমাদের উপদেশ দিয়েছেন এবং আমাদের প্রযোজনার আজ অব্দি থিয়েটার পশ্চিমের এই দীর্ঘ 44 বছর পথ চলাতে
ওনার উৎপলীয় ঘরানার আর কি ছাপ ভীষণভাবে আমাদের থিয়েটারে এসে পড়ে এবং এখনো অব্দি পড়ে। আচ্ছা, যেটু একটা কথা জিজ্ঞাসা করবে, এই যে শ্রদ্ধেয় উৎপল দত্তের সঙ্গে যদি কোনো একটা মানে স্মরণীয় ঘটনা কিছু একটা যদি স্মরণীয় ঘটনা বলতে খুব মনে পড়ে যায়। বলছি যে সত্যি কথা বলতে উনি যখন রিহার্সাল রুমে আসতেন তখন ওনার না নিঃশ্বাসের আওয়াজ আমরা পেতাম আর কি, এবং আমরা খুব ভয় পেতাম। সত্যি কথা বলতে ওই জায়গায় একটা ব্যক্তিত্বকে খুব ভয় পেতাম। তারপর যখন বড় হয়েছি ওনার বাড়িতে গেছি, খুব ছোটবেলার কথা বলি, আমরা একটা করব যে হাসির নাটক আমরা করব। তা আমরা প্রদীপ আমরা ঠিক করলাম যে হাসির নাটক করবো আমরা। এবার তখন আমাদের মানে গোপে দেখাও ফোটেনি এরকম একটা ব্যাপার। তা নাটক কি চলো 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 আমরা উৎপল থেকে সাহেব বলতাম, সাহেবের কাছে। এবার সাহেবের টালিগঞ্জের বাড়িতে যা হলো, ওনার বাড়ির নাম হচ্ছে কল্লোল। এবার আমাদের খুব প্রশ্রয় দিতেন শোভাসে, ভীষণ প্রশ্রয় দিতেন, একদম মায়ের মতো দেখতে। উৎপল দত্ত 2015 সালে যে নাট্যোৎসব হয়েছিল তাতে থিয়েটার প্রসঙ্গে অংশগ্রহণ করেছিল, এবং শোভাদি নাটকটা দিয়েছিলেন উৎপল দত্তের ছোট নাটক অস্ত্র বলে, বলেছিল যে এটা উৎপল করেনি, এটা তোরা করবি। উনি ওটা দেখে যেতে পারেননি, আমরা বিভিন্ন জায়গায় শো করেছিলাম। যাই হোক, ওই ঘটনায় ফিরে আসি যে হাসির নাটক কী হবে। আমরা তো গেলাম, আমি আর প্রদীপ, খুব ছোট তখন, এবং কত বড় আমাদের দুঃসাহস যে ওনার কাছে আমরা হাসির নাটক চাইতে গেছি, যে শোভাদি দেখিয়ে দিল যে ওপরের ঘরে আছে। আমরা ওপরের ঘরে গেলাম, ওপরের ঘরে গিয়ে ওনার ওই লেখা স্টাইল ছিল এরকম একটা টুলের ওপর পা তুলে দিত, আর একটা ওই বেতের চেয়ার আর কি, সেখানে বসে কোলের ওপর এরকম লিখে যাচ্ছে। আচ্ছা, আমরা পেছনে গিয়ে দাঁড়ালাম, দুজন মূর্তিমান দাঁড়ালাম। হঠাৎ আমরা দেখে এলাম, দেখলে আবার লিখতে শুরু করে দিল, গলায় নাম করছি, কি চাই? আমরা বললাম যে এরকম আমরা একটা করতে চাই। মাথা শুনতে বলছি যে প্রদীপ বলছে যে আমরা একটা হাসির নাটক করতে চাই। আমি পাশ থেকে বললাম যে যদি আপনি একটু বেছে দেন, ওথেলো করো। আমি বললাম ওথেলো, ও তো খুব সিরিয়াস নাটক, তোমরা করলে ওটা হাসি হয়ে যাবে, বেরো এখান থেকে। কে এদের পারমিশন দিয়েছে আমার লেখার সময় উপরে উঠতে? আমরা তো সে পড়ি করে দুধ করে নিচে নেমে এলাম। নেমে এসে শোভাদি তখন হাসছে। শোভাদিকে বলে আপনি এরকম বাঘের মুখে আমাদের ফেলে দিলেন, কি হলো? আমরা তখন ওই ঘটনাটা বললাম যে আমরা করলে ওথেলো হাসির নাটক হয়ে যাবে। বড় হয়ে বুঝতে পারলাম যে উনি ওই সময় যে ওনাকে ডিস্টার্ব করা যে আমাদের কতটা অন্যায় হয়েছে। যে একটা লেখালেখি পড়ে, যখন আমি নিজে নাটক পরিচালনা করি, লেখালেখি করি, তখন যদি কেউ ডিস্টার্ব করে যে কি বিরক্তিটা হয়। আমরা ওনাকে ব্যাঘাত ঘটিয়েছিলাম, ওনার মানে লেখার ব্যাঘাত ঘটিয়েছিলাম। পরবর্তীকালে তো উনি বলেছিলেন যে এবার আমাদের বলেছিলেন যে একটা অভিনয় করে দেখা হতো যে তুমি কারখানার শ্রমিক, এবার তুমি এসে দেখছো যে তোমার একমাত্র ছেলে মারা গেছে, তখন তুমি তোমার অভিনয়টা করো। তা ওনার তো মানে ঠোঁট কাটা লোক, ওনার মুখে কিছু আটকাতো। তা আমি তো সেই হাউ করে কেঁদে অভিনয় করলাম। বাবা গো কোথায় গেলে গো, প্রদীপও একদম করলো। এবার বলছে যে রাজদা ছিল, হঠাৎ উনি তাকিয়ে বলেন কে গিয়েছে রে? আমরা তো খুব লজ্জিত। বললো শোনো, যখন পাথর হয়ে যাবে, শোকে পাথর হয়ে যাবে, তোমাকে যখন ফেলবে তখন দেখবে চোখে টপ টপ করে জল পড়ছে। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে উনি যেটা বলতেন, নিজে পড়ে দেখাতেন। আমরা গাঁড়াও পথিকগড় দেখতে গেছি, উনি মাইকেল মধুসূদন সেজেছে, এবং ওই একটা সময় হেনরিয়েটাকে মাইকেলের মা প্রচণ্ড গালাগাল দিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা থামের ধারে মাইকেল রূপী আমার স্যার দাঁড়িয়ে আছেন আর কি। তা ওরা যখন গালাগাল দিচ্ছে ওর মা, যে বিলিতি বউ বিয়ে করে এনেছে, তখন দেখলাম উনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে খালি চোখটা এরকমভাবে বন্ধ করলেন, টপ করে জলটা পড়ে। আমরা তখন পাশ থেকে বলে উঠলাম যে এটা আমাদের শিখিয়েছিলেন অনেকদিন আগে, আমরা তখন খুব ছোট ছিল। ওই যে শ্রমিক এলো, দেখলো তার ছেলেটা মারা গেছে, যে এই হচ্ছে পাথর হয়ে থাকা এবং চোখ দিয়ে জল বার করা, এক অসাধারণ ব্যাপার।
যে ওনার সম্বন্ধে বলতে গেলে বলছি যে একটা দিন নয়, প্রায় মাসখানেক লেগে যাবে, বছরখানেকও লাগতে পারে। বছরখানেক লাগতে পারে। আচ্ছা জেঠু, তুমি প্রথম কোন নাটকে অভিনয় করো? একদম লাইফে ফার্স্ট টাইম মঞ্চে যখন ওঠো, সে ক্লাবের হয়তো ক্লাব তুমি কিছু না আমি স্কুলে স্কুলে আচ্ছা স্কুলের আমি ফার্স্ট নাটকে নামি মুক্তধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের মুক্তধারা। আচ্ছা প্রথম কোন নাটকে নির্দেশনা দাও? প্রথম আমি নির্দেশনা দিই যে আমারই লেখা একটি নাটক, সেটা হচ্ছে অরণ্য আমার। অরণ্য, এটা কি থিয়েটার প্রসেনিয়ামের একদম ব্যানারেই থিয়েটার হয়েছে? প্রসেনিয়ামের ব্যানারেই হয়েছিল। বনসৃজন নিয়ে আমি একটা নাটক লিখেছিলাম, অরণ্য আমার। সেই নাটকে আমার প্রথম নাটক লেখা এবং সেই নাটকে আমার প্রথম পরিচালনা। আচ্ছা জেঠু, আমি যতদূর শুনেছি তুমি একজন ব্যাংকের কর্মচারী ছিল। তো ব্যাংকের কর্মচারী থাকা অবস্থায় তুমি চুটিয়ে থিয়েটার করেছেন, মানে গ্রাম বাংলা তথা মফস্বলের এমন কোনো প্রান্ত নেই যেখানে থিয়েটার প্রসিনিয়াম পৌঁছে যায়নি। তো সেই দুটো জায়গাকে মেলালে কিভাবে? এটা একটা, এই প্রশ্নটা আমি এত দিন ধরে থিয়েটার করছি, ইন্টারভিউ নিয়েছে আমার অনেক, খুব ভালো একটা প্রশ্ন বলি আমাকে। এই প্রশ্নটা আমায় কেউ করে যে সত্যি কথা বলতে, যে আমি তোর বাবা জানে, অভি আমার ব্যাংকেও গেছে, ও দেখেছে যে কি ব্যস্ততার মধ্যে আমি ইয়ে করেছি। এবং আমাদের ঠিক পরবর্তী প্রজন্মই তো অভি, এবং ও খুব এনার্জেটিক ছিল। এবং কি বলবো যে ও সেই সময় যেসব নাটক করেছে সেগুলো, যেমন পাঞ্জা নাটকটা আমার কথা পরিষ্কার মনে আছে, যে তার যে ভাবনা, তার যে বক্তব্য, এই পাঞ্জা নাটকটা আমরাই ওকে দিয়েছিলাম। ওটা আমাদের একটা পত্রিকা ছিল, একটি নাটকের পত্রিকা, ও ওইখান থেকে বেছে দিয়েছিলাম। তা ও যেত ব্যাংকে, বলতো যে ওর প্রশ্ন ছিল যে অম্বরদা, যে একটা ভালো নাটক দেখে দাও। আচ্ছা তুমি এত পরিশ্রম করে কি করে অত থিয়েটার করো? এটা একমাত্র কারণ ছিল ব্যাংকে খুব, আমাদের ব্যাংকে বিদেশি ব্যাংকে একটা চাকরি করতাম আমি, এবং খুব চাপ ছিল, এবং আমি খুব একটা রেসপন্সিবল জব করতাম সেখানে যে ওই থিয়েটারের যে পরিচিতি আমার হয়ে গেছিলো। আমার ম্যানেজার, আমার কলিগরা কিন্তু আমাকে প্রচুর সাহায্য করতো এই ব্যাপারে, যে তুমি করো। কিন্তু এটা ঠিক যে ওই সময় যে আমি যেটুকু সময় ব্যাংকে থাকতাম, আমার কাজের কোনো ফাঁকি ছিল না। আমার মনে আছে আমি 2টো, 2:30, 3টের সময় শো করে ফিরেছি, তারপর ঠিক 8:30টায় তারপরের দিন ব্যাংকে পৌঁছে গেছি। এটা একটা, আমার মনে হয় যে শিল্পকে, যে কোনো শিল্প মাধ্যমকে প্রচণ্ডভাবে ভালোবাসবে এবং আমি এটা করতে চাই, এই মনোভাব যদি কারুর থাকে, সেখানে কোনো বাধা হয়ে না। আচ্ছা যেটা এমন কি কখনো হয়েছে যে শো আর কাজ দুটো ক্ল্যাশ করে গেছে? একটা সময় হয়েছিল যে আমার একবার ওই ব্যাংকে, আমি তখন হাওড়া ময়নার ব্রাঞ্চে, সেদিনকে আমার শো ছিল, এবং সেটাকে কিভাবে আমি জয় করেছিলাম বলি, আমার 50,000 টাকা শর্ট হয়েছিল, যেটা আমার পকেট থেকেই দিতে হবে, এরকম একটা ব্যাপার। সেই সময় 50,000 টাকা কম ব্যাপার নয়। হ্যাঁ, এবার পরবর্তীকালে বলছি যে আমার পকেটকে ওটা যায়নি, আমার রেসপন্সিবিলিটি দেখে ব্যাংক ওটা দিয়ে দিয়েছিল, যে ব্যাংকই ওটা দিয়ে দিয়েছিল যে তোমাকে দিতে হবে না। কিন্তু সেটা অনেক পরে হয়েছিল। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আজকে আমি শোটা করবো। আমার তোমার শিবপুরে একটা শো ছিল, আমি তখন স্টিয়ারিং করি, আজকে আমি শোটা করবো। এবার আমার দলকে বলেছি, আমার তখন ছোটো মেয়েও স্টিয়ারিংয়ে করতো, তাদেরকেও বলেছি, ওরা আমার সান্ত্বনা দিচ্ছে। আমি কিন্তু বলিনি যে আমি শোটা করবো না, কিন্তু আমি যদি বলে দিই যে আমি যে শোটা করবো না, দল ফিরে আসবে, সেটা ঠিক আছে। এবার এই বাইরে বেরিয়ে তখন আমি খুব সিগারেট খেতাম। এবার সিগারেট খেতে খেতে আমি চিন্তা করলাম, আচ্ছা এটা তো আমার দোষ, এটা আমার ফল্ট কাজ, যে অগণিত যে দর্শক, আমরা কাদের জন্য থিয়েটার করি, ওটা আমার মনে হলো যে আমরা আমাদের জন্য থিয়েটার করি না, একেবারেই না, একেবারে আমরা তো মানুষের জন্য থিয়েটার করি। এই কথাটা যেই আমার মনে হলো, তখন আমি বললাম যে আমি আসছি, ওদের ফোন করে দিলাম যে আমি আসছি, বলে আমি একটা ট্যাক্সি ধরে চলে শো করলাম। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। কিন্তু আমাদের এই থিয়েটারগুলোকে তো মানুষই বাঁচিয়ে রাখে, যে তাদের জন্যই তো আমাদের থিয়েটার, নাহলে আমরা কোন হরিদাস পাই। আমরা যে থিয়েটার যে করি, আমরা যতই বড় বড় করি, সমাজে কিচ্ছু এসে যায় না, তাতে সমাজে কিচ্ছু এসে যায় না। আজকে একটা বলছি যে গ্রামের কৃষক আমার নাটকে, তার কি এসে গেল? কিন্তু আমাকে তো পৌঁছতে হবে তাদের কাছে, এই প্রসঙ্গে আমি একটা খুব স্মরণীয় ঘটনা বলি।
আমি তখন ঘূর্ণিঝড় বলে একটি নাটক করছি। ঘূর্ণিঝড়। আমি যখন ঘূর্ণিঝড় বলে একটা নাটক করছি, সেই নাটকের অনেক মার্ক্সবাদী বলছি যে তার বিশ্লেষণ আছে। এবার বলছি যে এই আমাদের এই পশ্চিমবঙ্গে বামপন্থার মধ্যে যে আস্তে আস্তে গুণ হচ্ছে, সেটাকে চিহ্নিত করে সেইগুলোকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে দল থেকে তাড়িয়ে দিতে হবে, এরকম একটা বিষয় নিয়ে আমি ঘূর্ণিঝড় করছি। এবার আমি ওই মেদিনীপুরে ভীমার বাজার বলে একটা জায়গা আছে, সেখানে আমি শো করতে গেছি। সেটা এত অজ মারাগা একখানা, তুমি ভাবো সেখানে রাত্রিবেলা মেলা বসে যায় এবং বলছি যে সেখানে রান্না করা মাংস কেজি দরে বিক্রি হয়। গ্রামের লোক কিনছেও, 250 দিন তো মাংস, হ্যাঁ 300 দিন তো, 500 দিন তো, এরকম ব্যাপার হচ্ছে। এবার আমি শো করেছি, শো করার পরে দর্শক প্রশংসিত হয়েছে। প্রশংসিত হওয়ার পর আমি মেকআপ রুমে চলে এসেছি। একটা বৃদ্ধ চাষা আমায় বলছে যে আপনার অভিনয়টা আমার খুব ভালো লাগে। আমি বললাম আপনি বুঝতে পারলেন সব কিছু? বললো হ্যাঁ সবই আমি বুঝতে পেরেছি, তবে বাবা ওই অভিনয়টা তুমি একটু দেখো, চিন্তা করে দেখো, ওইখানটা আমার ভালো লাগে। আমি বাড়ি এসে চিন্তা করলাম যে কি ফলটা আমার হয়েছে। অনবরত বিশ্লেষণ করতে 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 দেখলাম যে না, আমার এখানে অভিনয়টা ভুল হয়েছে। এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি মার্ক্সবাদের সমস্ত কথাগুলো বুঝতে পেরেছেন, সমস্ত কথাগুলো বুঝতে পেরেছেন। সেই দিন থেকে বলছি যে আমার মনে মনে দর্শকদের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা এলো, প্রগাঢ় শ্রদ্ধা এলো, যে আমাদের থেকে, আমরা যারা নাট্যকর্মী, আমরা যারা থিয়েটার করি, আমরা যারা পরিচালনা করি, তাদের থেকে অনেক অনেক বেশি বেশি বুঝে তারা, যে আমাদের সামান্য ফাঁকি তাদের চোখে ধরা পড়ে যায়। এটা আমার একটা চোখ খুলে দিয়েছিল ওই ঘটনা। আচ্ছা জেঠু, থিয়েটার প্রসিনিয়াম কি কোনো সরকারি অনুদান পায়? না, থিয়েটার প্রসিনিয়াম সরকারি অনুদান আজ অবধি পাইনি। আচ্ছা, তাহলে তুমি এতদিন এই থিয়েটার প্রসিনিয়ামের যে ইকোনমিক্যাল কন্ডিশনটা হ্যান্ডেল করলে কিভাবে? আসল কথা এটা আমরা বেশি বেশি করে শো করি। আসল কথা যখনই আমি একটা প্রযোজনা তুলি, সেই প্রযোজনাটা আমার মাথায় থাকে যে এটা যেন দর্শক নেয়, এটা যেন আমি আরো বেশি শোটা করতে পারি, আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারি, কেউ তারাই আমার, তাদের পয়সা দিয়েই আমার দলটা চলবে। আর কিছু কিছু আমার দলের কিছু কিছু ভালো চাকরি করা ছেলেমেয়েরা আছে, তারা কিছুটা হেল্প করে। মূলত এইভাবেই দলটা চলে, একেবারেই বলছি দর্শকের ওপর দলটা চলে। আজ যদি আমার নাটক যদি না দাঁড়ায়, আমার নাটক যদি দর্শক রিফিউজ করে, সেখানে একটু মুখ থুবড়ে পড়ার ব্যাপার আছে। ধারাবাহিকভাবে এই কাজটা কিন্তু থিয়েটার প্রসিনিয়াম খুব সাফল্যের সঙ্গে করে চলেছে। আচ্ছা, একটা দলের সরকারি অনুদান নেওয়াটাকে তুমি কি চোখে দেখো? সরকারি অনুদান নেওয়াটাকে বলছি যে আমি খারাপ চোখে দেখি না, একেবারেই দেখি না, কিন্তু তার মধ্যে একটা জিনিস মানে মনে হয় আমার, যেহেতু আমি কোনোদিন অ্যাপ্লাই করিও নি, পাইও নি, যার জন্যে যে আমি কি অ্যান্টি এস্টাবলিশমেন্টের কথা বলতে পারি, যে আমি আমাদের থিয়েটারের প্রথম কাজটাই কি হচ্ছে, যে আমরা তো নিয়মের বিরুদ্ধে বলবো, যে অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। যে একটি সরকার, সে তো আর ধোয়া তুলসী পাতা না, সে তো তার অনিয়ম আছে, তার বলছি যে বিচ্যুতি আছে, তার ভালো দিক আছে। এইগুলোকে যদি আমি থিয়েটারের মধ্যে তুলে ধরতে না পারি, তাহলে আমি কিসের থিয়েটার করছি? সেখানে আমার মনে হয় যে এই অনুদান কিছুটা বাধা হয়ে দাঁড়ায়। তারা রাষ্ট্র শিল্পীকে বেঁধে ফেলতে চায়, যে এটা এটা অনেকভাবেই হয়েছে। এখন তো অনুদানের মধ্যে হয়েছে, এর আগে অনেক লোভ দেখিয়েছে। 70-এর দশকে আমি দেখেছি যে যারা বলছি যে নাটকে অনেক বিপ্লবীর কথা বলেছে, পরবর্তীকালে তারা স্পন্সরের মোড়কে ঢুকে গেছে। হ্যাঁ, তার জন্যই বলছি যে সব থেকে বড় কথা থিয়েটারের যেটা হচ্ছে মতাদর্শ, একটা আদর্শ। এই মতাদর্শের বীজ আমাদের মধ্যে ঢুকিয়েছিলেন উৎপল দত্ত, একেবারেই বীজটা ঢুকিয়েছিলেন উৎপল দত্ত, যে উনি বলেছিলেন যে তোমার মতাদর্শ যদি ঠিক থাকে, তাহলে তুমি কিন্তু কখনোই বিচ্যুত হবে না। তার জন্যই যে আমাদের যে কোনো একটা নাটকে, সেটা ড্রয়িং রুম ড্রামার মধ্যে থেকেই সেই মতাদর্শর কথা বেরিয়ে আসে, একটা উত্তরণের কথা বেরিয়ে আসে। উনি একটা খুব ভালো কথা বলেছিলেন, যে আমাদের থিয়েটার প্রসিনিয়াম কথা বলতে গেলে ওনার কথা বলতেই হয়। যে উনি বলেছিলেন যে দেখো, যে নাটকে যেটা বাস্তব সেটাই তুলে ধরা সব থেকে বড় কথা নয়। আমরা তখন প্রশ্ন করেছিলাম কেমন? বলছে দেখো, যে নীল চাষিরা, যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নীল চাষিরা কিচ্ছু করতে পারেনি, তারা পড়ে পড়ে মার খেয়েছে।
কিন্তু অদূর ভবিষ্যতে যে তারা অস্ত্র হাতে তুলে নেবে না, বিদ্রোহ করবে না, এই কথা কে বলতে পারে? সেটাও তোমাকে নাটকের মধ্যে রাখতে হবে তোমার মতো করে। যে কোনো শিল্পী যখন সে সৃষ্টি করে তার অনুভূতিগুলোকে সে সেই জায়গায় মানে কি বলবো লিপিবদ্ধ করে সে অনুভূতিগুলোকে। তুমিও যখন মনে করো নাটক লিখবে, তুমিও যখন মনে করো পরিচালনা করবে, তোমার তো অনুভূতি যে আমার এটা মনে হচ্ছে, আমার এটা বিশ্বাস হচ্ছে, তুমি লিখলে। এবং সেই শিল্পীর কাজই হচ্ছে, তুমি জানলে তো হবে না, আপামর জনগণের মধ্যে যদি ওটাকে আমরা সঞ্চারিত করতে পারি, তাহলেই আমার শিল্প সৃষ্টি। আচ্ছা, যেটা বেশিরভাগ গ্রুপ থিয়েটারই দেখা গেছে পরিবার কেন্দ্রিক, তো তোমার কি মনে হয় মানে নাট্য তৈরির ক্ষেত্রে সেটা কি সুবিধাজনক নাকি অসুবিধাজনক? ভীষণ সুবিধাজনক, ভীষণ সুবিধাজনক। একটা বলছি যে পরিবারকে যদি নাটকের মধ্যে জড়িয়ে নেওয়া যায়, তার বউ, তার বাচ্চা, হ্যাঁ, তার মেয়ে, এর থেকে ভালো তো আর হয় না কিছু। যে আমাদের লড়াইটা তো ঘর থেকে শুরু হয় প্রথমে, তারপর তো আমরা ময়দানে নামবো। আচ্ছা, এরকম চ্যারিটি বিগিনস এট হোম, এটা যেটা বলা হয়েছে, যে আমি যদি আমার পরিবারকে জড়িয়ে দিই নাট্য আন্দোলনের মধ্যে, আমার থিয়েটারের মধ্যে, এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। তার মানে আমার মতাদর্শে, আমার আদর্শে আমার পরিবারকে আমি উদ্বুদ্ধ করতে পেরেছি, আমি চালিত করতে পেরেছি। আচ্ছা আচ্ছা, যেটু একটা নাট্য দলের নাট্য উৎসব করার প্রয়োজনীয়তা কতটা তোমার কি মনে হয়? দেখো, বলছি যে সেটা তাদের সামর্থ্য অনুযায়ী হতে পারে। যে মানুষ সবের ক্ষেত্রেই মানুষকে ভালো ভালো নাটক দেখানো। আর যদি মনে করো একটা সংস্থার কিছুই নেই, সে তো নাটক প্রাণীতেই হবে না, তার পয়সা তো মেন ব্যাপার। তার যাদের যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই ওয়েলকাম। নাট্য উৎসবে আমি আমার সহযোগী দলগুলোকে থিয়েটার করার সুযোগ করে দিলাম, আমি কিছু ভালো নাটক দর্শকদের দেখালাম। এর জন্য এটা তো কোনো বিকল্প হতে পারে না। আচ্ছা, যেটু এই একটা কথা ইদানিং সময়ে মানে আমরা শুনতে পাচ্ছি যে গিভ অ্যান্ড টেক থিয়েটার, মানে তুমি যদি আমার উৎসবে আসো তাহলে তোমার উৎসবে আমাকে নিতে হবে, তো এই বিষয়টাতে তোমার কি? না না, এটা 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 বলছি একেবারেই বলছি যে এটা একটা বাজে ব্যাপার। তার কারণ হচ্ছে অনেক বাজে বাজে নাটক এতে চলে আসছে। মানে থিয়েটার প্রসিনিয়ামও এই ফাঁদে পা দিয়েছিল, আমাদের ছেলেরাও এই ফাঁদে পা দিয়েছিল। আমি বলেছিলাম ওরে করিস না, এটা করিস না, ভালো নাটকগুলোকে আমরা দেখি, সেই নাটকগুলোকে আমরা নিয়ে আসি না, তাহলে তো আমরা ওখানে ইয়ে করতে পারবো। এরকম করে আমি বললাম ঠিক আছে, এখন সবাই যখন বলছে কর একবার, তোদের অভিজ্ঞতা নিয়ে কর। সেটা করতে গিয়ে আমি বলছি যে আমরা এই রবীন্দ্রভবনেই করলাম, রবীন্দ্রভবন করে আমি দলগুলোর নাম বলবো না, বড়নগর রবীন্দ্রভবনেই করলাম। এবার কিছু দল নিয়ে এলাম, হ্যাঁ, যে আমরাও করবো, তাদের সাথে নাকি আগে থেকেই কথাবার্তা হয়ে গেছে। আমাদের এখানে এক মাস্টারমশাই আছে, হ্যাঁ, সে আগে থেকেই কথাবার্তা বলেছে আমরাও তো ওদের ইয়েতে যাবো। এইবার তুই বিশ্বাস করবি না, বলছি যে আমাদের বড়নগরেই রঙ্গবিন্দুর দেবু টেবু আছে, আমাকে যা তা গালাগাল দিয়েছে। অম্বরদা বলছি কি নাটক বসে দেখা যায়, তোমাদের নাটকের পর হল ফাঁকা। সত্যি আমরা খুব বলছি এটা, এবং আমার দলের ছেলেরা বলেছিল যে আমরা এই কান ধরছি, নাক মুচ্ছি, আর জীবনে এই কথা আপনার কথা শুনবো, আমরা এটা করবো না। এটাই গিভ অ্যান্ড টেক পলিসিতে থিয়েটার বাঁচে না, থিয়েটার হয় না, খুব বাজে বাজে যোজনা চলে আসে, জানিস তো। আচ্ছা, যেটা বলছি যে তোমার গ্রুপ থেকে মানে থিয়েটার প্রসিনিয়াম থেকে যদি কেউ টেলিভিশনে কাজ করতে চায়, তুমি সেটাকে কিভাবে ট্রিট করবে? না, আমি প্রথমেই বলবো যে দলের যাতে কোনো ক্ষতি না হয়। টেলিভিশনে কাজ করা তো খারাপ কি আছে? না, এবার যদি দুটো ক্ল্যাশ করে গেল? না, ফার্স্টে তোমাকে দলের ইয়েটা দেখতেই হবে, যে আমি মানে কোনো কিছুতে যে আমার এখানে থিয়েটার করলে বলছি যে তুমি পর্দায় মুখ দেখাতে পারবে না কিংবা টেলিভিশনে করতে পারবে না, এরম হতে পারে। বলছি যে আমার দলেরই করে এরম, তা আমি এটা মানে ইয়ে করে বলছি না, যে আমার দলের একজন করে, তাপস বলে একটি ছেলে করে, ওই হিমটলের ছেলে, ও বলছে যে আমার দলে তো কথাই বলতে পারে না, কথা ঠিক আছে। এবার আমার দলে খুব ছোট রোলই করে, কিন্তু ভালো ছেলে। এবার ওই টেলিভিশনে মাঝে মাঝে দেখি করে, আর আমাকে ইয়ে পাঠায়। আমি বলি, যেমন আমি বলি আমার স্নেহ আছে ওদের ওপর, আমি বলি হ্যাঁ রে, তুই তো কথাই বলতে পারিস না, এই টেলিভিশনে এরম ইয়ে নেয়, ঠিক আছে, হ্যাঁ তুমি এমন ভাবে বলো না। আমি বললাম দেখ, তোদের বলতে পারি বলেই বলি, তোরা একটু শিখে কর,
একটু আমাদের এখানেই তো অনেকে এসছে, মানে তুই শুনলে অবাক হয়ে যাবি, তার বাবা বলছে যে সেখানে বসে থাকতো এবং ছেলেটা খুব হড়বড় হড়বড় করতো, সে সঙ্গে সঙ্গে থিয়েটারে নামবে, সঙ্গে সঙ্গে ইয়ে ডাকবে। আরে এটা হয়, আমরা মঞ্চ ঝাঁট দিয়েছি, রাজুদা আমাদের দিয়ে চা নিয়েছে, এরম মানে পোড় খেতে 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 আমরা তৈরি হয়েছি। ব্যাপারটা কি ইয়ে করলাম যে জেঠিমা বললো, আচ্ছা এই ছেলেটা এত ছটফট ছটফট করছে কেন? বাবা এসে বলল যে থিয়েটার প্রসিনিয়ামের প্যাডে ওকে একটা লিখে দিতে হবে যে আমি 1.5 বছর ধরে বলছি যে থিয়েটার করেছি। আমাদের নাট্য একাডেমির অ্যাপ্লিকেশন আছে যে কি ব্যাপার, যে ও যে সিরিয়ালটা করবে সেখানে ওইটা খুব কাজে লাগে। এটা কি করে তুমি শেখো, আগে ইয়ে করো, তারপর তো এরকম করো না তুমি। তার বাবা নাকি কোন ওই অ্যাক্টিং শেখাবে ফিল্মে, সেখানে এই 20,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছে। তুই চিন্তা কর, এই ধরনের ব্যাপারগুলো চলে, ঠিক আছে? কিন্তু আমার কোনো বিরোধ নেই, আমার কোনো বিরোধ নেই, কিন্তু আগে সংগঠন ফার্স্ট হচ্ছে সংগঠন। তুমি সংগঠন যদি ঠিক মতো না করতে পারো তাহলে তুমি থিয়েটার করতে পারবে, দীর্ঘদিন ধরে তুমি থিয়েটার করতে পারবে। এটা একটা খুব জটিল ইয়ে বলছি যে আগে সংগঠন না আগে থিয়েটার, এটা আমায় প্রশ্ন করেছিল, যে আমি বলেছিলাম যে আগে সংগঠন। খুব বড় একটি লোক এবার বলছে যে সে তখন মানেনি, আমি তার নামটা বলবো না, সে নাট্য জগতের বিরাট লোক, আমি তাকে খুব শ্রদ্ধা। এবার বিভিন্ন আর্টিস্ট থেকে সে ইয়ে করায়, হ্যাঁ থিয়েটার করায়। একাডেমিতে দেখতে গেছি, সেই অভিনেত্রী আসেনি। আচ্ছা ফোন করছে তাই যে আমার এই দেরি এমন দেরিতে সে এলো, শোটা ক্যান্সেল করতে হলো। উনি আমার গায়ে হাত দিয়ে বললেন যে আমার দলের যদি এই মেয়েটি হতো অম্বর, তাহলে এটা কখনই হতো। তোমার কথাটা ঠিক, আগে সংগঠন তারপর থিয়েটার, নাহলে চলবে। আচ্ছা যেটু বলছি, আমাদের এই যে যারা এখন ধরো থিয়েটার করবে বলে ভাবছে, তারা হয়তো থিয়েটার মানে থিয়েটারটাকে খুব ভেতর থেকে ভালোবাসে। তো তোমার কি মনে হয় যে আমরা শুধু থিয়েটার করে বাঁচতে পারবো এই মুহূর্তে, এই সময় দাঁড়িয়ে? না দেখো, আমাদের দলে আমি যেটা বলি যে আমাদের প্রথম থেকে যে পরিকাঠামো থিয়েটারে, আমরা তো ব্যবসায়িক থিয়েটার করি না, আমরা গ্রুপ থিয়েটার করি, সেখানে কিন্তু থিয়েটার নিয়ে মানে থিয়েটারে অর্থ উপার্জন করা এবং থিয়েটার নিয়ে চলা একটা খুব দুরূহ ব্যাপার। তার আগে তো পেট আমার, যে আমি থিয়েটারটাই করে চললাম, যে ওই 70 দশকে কমিউনিস্ট পার্টির আমার অনেক বন্ধু আছে যারা বলছি যে তখন গণনাট্য সংঘ কিংবা কমিউনিস্ট পার্টি বলেছিল তোমাদের কাজটাই হবে খালি থিয়েটার করা, আর তোমরা কিছু করবে না, তোমাদের কাজটাই হবে থিয়েটার করা। পরবর্তীকালে তারা খেতে পাচ্ছে না, আমায় বলেছিল যে অম্বর তুই চাকরিটা ছাড়িস নি, খুব ভালো করেছিস। আমার মতে কিছু করে না, বলছি যে নিজের পেটটা চালাবার মতো সঙ্গতি করে তারপর থিয়েটারে ঝাঁপিয়ে পড়া উচিত। এক্স্যাক্টলি, যেটা আমি এই কথাটাতেই আসতে চাইছি। তাহলে আজকের যে কর্পোরেট সেক্টর, তো সেই কর্পোরেট সেক্টরে কাজ করে কি আমার থিয়েটার করাটা সম্ভব? কারণ এখন কর্পোরেট সেক্টর বলতে বেশি 100টার মধ্যে 80টা জায়গাতেই 12 ঘন্টা কি 10 ঘন্টা ডিউটি আওয়ার্স। না, তাকে যদি সেরাম ভাবে তাকে থিয়েটারটা করতে হয় তাহলে তাকে সেই রকম বলছি যে পেশাটাকে বেছে নিতে হবে। সে যদি আজকে যদি সত্যি কথা বলছি তোকে, যে আমি যদি ব্যাংকে না চাকরি করতাম, আমি এভাবে থিয়েটারটা করতে পারতাম না। আমি তো প্রথম থেকেই বলছি যে আজ নয় দলের শো করে করে কিছু পয়সা করি হয়েছে, তবু তো আমার পকেট থেকে ঢালতে হয়, বলছি যে, এবং দীর্ঘদিন ধরে এটা চলছে। তোর বাবাও এটা জানে, তোর বাবাও তো বলেছিল আমাকে একদিন, খুব দুঃখ করেই বলছে, তুমি তো জানো বস এরম আর্টিস্টদের টাকা দিতে হয়, তাদের টিফিন করাতে হয়, তাদের ইয়ে করতে হয়, হ্যাঁ তখন তো বলছি যে অনুদান টনুদান পায় না, তখন এরম আজ পাচ্ছে বলেও ভালো করছে, সে তো ভালো কাজেই লাগাচ্ছে, তো থিয়েটারের কাজে লাগাচ্ছে। কিন্তু আমি এই প্রজন্মকে বলবো তাদের কিছুটা কাজ করে সেরকম পেশা বেছে নিয়ে বলছি যে তাদের থিয়েটারটা করা উচিত, নাহলে কিন্তু তারা খুব অসুবিধার মধ্যে পড়ে যাবে এবং আবেগে বেশ কিছুদিন চলবে, তারপরে কিন্তু তারা আর করবে না। এই যে তারপর যারা করবে না তারা জীবনে থিয়েটার মুখী হবে না। সুতরাং তাদের অন্তত বেঁচে থাকার মানে খিদেটা মিটিয়ে
তারপরে আমার মনে হয় থিয়েটারটা করা উচিত। আচ্ছা, যেহেতু সবাই তো বলে যে কলকাতা সংস্কৃতির পীঠস্থান, তো তুমি সাধারণত গ্রাম বাংলা তথা মফস্বলে তোমার থিয়েটার চর্চাটা করেছো, হ্যাঁ। তো তোমার কি মনে হয় গ্রাম মানে গ্রামাঞ্চলের যে মঞ্চশিল্পীরা তারা কলকাতায় যথাযথ সম্মান পায়? না না, একেবারেই পায় না। এবং আমি বলছি যে কলকাতা নিয়ে অত বাড়াবাড়ি করার কিছু নেই। কলকাতায় যা থিয়েটার হচ্ছে, অনেক দাঁত বার করার থিয়েটার আমি দেখেছি, সব ক্ষেত্রে নয়। এবং বলছি যে ওই যে কিছু আলোর ঝলকানি, হ্যাঁ, নাটকের বিষয়বস্তু তো যে ঘাড়ে ওঠা কম্পোজিশন, ওগুলো বেশি দিন লোকে নেয় না। তার প্রমাণ আমরা বহু পেয়ে গেছি। এবং আমি বেশ দেখেছি যে বিষয় ভাবনা অনেক আগে গ্রাম বাংলায় সেসব বিষয় আমি দেখে ফেলেছি, অনেক আগে আমি দেখেছি। হয়তো ছোট পরিসরে দেখেছি, সেইটাকেই বড় পরিসরে নিয়ে আসা হয়েছে। আজকে আমি একটা কথা বলি, আমার দলের বলছি না, উইঙ্কিল টুইঙ্কেলের যে বক্তব্য, সেটা কি ঘূর্ণিঝড় বলেনি? 80 দশকের গোড়ায় বলে দিয়ে গেছে যে কমিউনিস্ট পার্টির মধ্যে বলছে যে বিনা জল ঢুকে পড়েছে, তাদের চিহ্নিত করে পার্টি থেকে হাঁটিয়ে দিতে হবে, এই তার বিষয়বস্তু ছিল। আমি তো অনেক বিষয়বস্তু যেগুলো আমি গ্রাম বাংলা থিয়েটারে দেখেছি, সেগুলো অনেক পরে বড় থিয়েটারে এসছে। সুতরাং বলছি যে আমার মফস্বল বাংলা গ্রামগঞ্জের থিয়েটার আমার মনে হয় বাংলা থিয়েটারের প্রাণকেন্দ্র। সেখানকার আর্টিস্ট বলো, সেখানকার বিষয় ভাবনা বলো, সেখানকার আঙ্গিক বলো, একটা ছেঁড়া কাপড় টাঙিয়ে দিয়ে সে অভিনয় করে বেরিয়ে চলে গেল। তুমি আমাদের এই দেখো না, গৌতম দাকেই দেখো না, আজকে না গৌতম দার বয়স হচ্ছে, কিন্তু গৌতম দার যে অভিনয় শৈলী, গৌতম দার যে ডিরেকশন পদ্ধতি, সেটাকে তুমি অস্বীকার করবে কি করে? যে একটা মানি প্ল্যান্ট এরকম উঠিয়ে দিয়ে, দুটো মানি প্ল্যান্ট উঠিয়ে দিয়ে, দুটো টেবিল চেয়ার বলছি যে ঢেকে দিয়ে একটা অপূর্ব মঞ্চ পরিকল্পনা করে ফেলতে পারে, আর আব্রুর মতো ওরকম একটা বিষয় নিয়ে এসে চলে আসতে পারে, যে নাটকে একটা 50 মিনিটের নাটকে 20 মিনিট ধরে সে একটা ফোন করতে পারে, 20 মিনিট ধরে সে ফোন করতে পারে এবং দর্শকদের আটকে রাখতে পারে। মফস্বল থেকে আমরা পেয়েছি। আমরা ইউনিট থিয়েটারে হচ্ছে কি থেকে পেয়েছি ওইরকম ধরনের বিষয়বস্তু, একটা অরুণদার লেখা দামস্টক মূল্যবৃদ্ধি ফার্স্ট কাজ চন্দ্রবিজয়ান থেকে পেয়েছি, হে মহাজীবন থেকে পেয়েছি। গ্রাম বাংলা থিয়েটার তুমি আমরা নানাহে থেকে পেয়েছি, বহরমপুরে, হ্যাঁ, আমরা ইউনিটি মঞ্চ থিয়েটার থেকে পেয়েছি। সেটা আমরা তোমাদের বলছি যে বেলঘরিয়া অঙ্গনের থিয়েটার থেকে পেয়েছি, ওইরকম দ্বিতীয় সীমান্ত মতো একটা নাটক, ওইরকম একটা খুব কম ইয়েতে ওইরকম মঞ্চসজ্জা করে ফেলা। এগুলো আমাদের সাথে টেক্কা দিতে পারবে না, এটুকু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওই যতই তুমি ঠান্ডা ঘরে, যতই তুমি আঙ্গিক করো, যতই তুমি করো, যতই ঘাড়ে ওটা কম্পোজিশন লাগাও, আলোর কোনো মা বাপ নেই। হ্যাঁ, যে আলো যে একটা লজিক, কোথায় লাল আলো পড়বে, কোথায় বেগুনি আলো পড়বে, কোথায় সবুজ আলো পড়বে, আমি একটা যৌবন দেখাতে গিয়ে আমি দুম দাঁড়াক্কা আলো দিয়ে একটা ঝাড়াক্কা মিউজিক দিয়ে একটা সার্কাস বানিয়ে ফেলেছি। সার্কাস নয় থিয়েটারটা, থিয়েটারটা মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে। হল থেকে বেরোচ্ছে ভুলে যাচ্ছে মানুষ, ভুলে যাচ্ছে, হল থেকে বেরোচ্ছে মানুষ ভুলে যাচ্ছে। তা বলে কি ভালো থিয়েটার হয়নি? অজিতেশের পাককুণ্ডর মতো থিয়েটার দেখার পরে একাডেমির বাইরে এসে বলছে যে ঝুম মেরে বসে থাকতে হয়। বিভাস দাও বসে আছে, অশোক দাও বসে আছে, সাধারণ দর্শকও বসে আছে। তাহলে কি অশোক দা বাড়ি যাবেন না? হ্যাঁ, বললো যে মাথাটা বড় ধরেছে জঙ্গল, কি দেখালো বলতো? তারা তো নান্দিকা ছেড়ে বেরিয়ে এসেছিল, তারা তো স্বীকার করলো সেটা যে কি দেখালো। সেরাম কি হয়নি, সেরাম থিয়েটার হয়েছে। কিন্তু এখনকার মানে পাঁচ মিশালি থিয়েটার চলে আসছে আমাদের এই। আচ্ছা, হয় কখনো বল না, এদিক ওদিক থিয়েটার মানে আর্টিস্টদের নিয়ে থিয়েটারটাকে তৈরি করা, এটা হয় কখনো? আজকে উৎপল দত্ত পিএলটি বলছে যে এখন ছেড়ে দে, যে অত নাম করতে পেরেছিল কেন? দীর্ঘদিন ধরে ওইরাম দীপ্তেশ দা, হ্যাঁ, কমল দা, হ্যাঁ, তারপর আমাদের অলোক খাস্তগি, এরকম দীর্ঘদিন ধরে তারা নাটককে সমৃদ্ধ করেছে পিএলটিতে। তার জন্য উনি পেরেছিলেন, এবং উনি পেরেছিলেন সেই সাংগঠনিক জোরটা ওনার ছিল, যে আগে সংগঠন, তারপর থিয়েটার।
করতে পেরেছি। আচ্ছা যেটু একটা সময় ছিল যখন থিয়েটার শিল্পীদের একটা সামাজিক সম্মান ছিল, তো এখন কি আছে সেটা? আসল কথা কি জানিস তো, বলছি যে আহ, এখন বলতে গেলে এখন সময়টা একটু অন্যরকম তো। বলছি যে এখন ভালো জিনিস কেউ আর স্বীকার করে না। এবার সামাজিক সম্মানটা থিয়েটার শিল্পী যেন যে একটা ভালো গান গায়, যে ভালো একটা সেতার বাজায়, হ্যাঁ, যে একটা ভালো আবৃত্তি করে, সেখানে তো আমরা খুব স্বীকৃতি দিয়েছি। এখন খুব কি বলতো চটজলদির সময়, এখন খুব সস্তায় মানুষ কিছু পেতে চায়, বুঝলি? কিন্তু এটা তো হয় না। শিল্পটা তো তিলে 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 তিলে, আমি বললাম না যে আমার অনুভূতিটাকে আমি হাজার লোকের মধ্যে সঞ্চারিত করব, তবেই তো আমার শিল্প সৃষ্টিটা সম্ভব। তাহলেই তো আমার সার্থকতা সেখানে। ওই চটজলদি ব্যাপারটা বলছি যে চলে না, চলে না। আচ্ছা যেটু আমরা প্রথম থেকে শুনে এসেছি যে পেশাদারি থিয়েটার, হুম। তো তারপর আর গ্রুপ থিয়েটার, এই দুটো আমরা শুনে এসেছি। তো ইদানিং সময় শোনা যাচ্ছে যে কোম্পানি থিয়েটার। হুম। তো তোমার কি মনে হয় ডিজিটাল সময়ে কোন থিয়েটারটা বেশি প্রাসঙ্গিক? না, আসল কথা কি বলতো, বলছি যে এটা আমি বলছি যে আমার একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছি, ওইটা তোর কাছে পাঠিয়ে দেবো, তাতে দেখবি আমি এটাই বলেছি। যাই হোক, আবার আমি বলি যে কোম্পানি থিয়েটারটা মানে প্রথমে ব্যবসায়ী থিয়েটারটা বলি, যে শ্যামবাজারের অত আলোক ঝলকানি তোরা হয়তো দেখিসনি, তখন জন্মাসনি, যে ব্যবসায়ী থিয়েটার ছিল তো। শিশির কুমার ভাদুরী করেছেন, রাসবিহারী সরকার করেছেন। এবার সেই ব্যবসায়ী থিয়েটারটা পরবর্তীকালে মিস শেফালিতে চলে এলো। ঠিক আছে, তার মানে কি, যে খুব সস্তা বিনোদন দিয়ে মানুষের শুভ বুদ্ধিটাকে বলছি যে বিকৃত করলাম। ঠিক আছে, আমাদের থিয়েটারের কাজই হচ্ছে যে মানুষের শুভ চিন্তা ভাবনাগুলোকে আমরা যেমন ওয়েলকাম করব, তেমন সমাজে যেসব লোক কলুষিত করছে সমাজকে, যেসব লোক সমাজকে মুনাফা লোটার চেষ্টা করছে সমাজ থেকে, থিয়েটার কর্মীদের কাজ হচ্ছে তাদের চিহ্নিত করে দর্শকদের সামনে তুলে ধরা। এবার সেই যখন ব্যবসায়ী থিয়েটার শুরু হলো, মিস শেফালিকে নিয়ে অত আলো ঝলকানি, অত ঝলকানি, সেটা কিন্তু টিকল না। তাকে ভাঙলো কি গ্রুপ থিয়েটার। গ্রুপ থিয়েটার একদম অন্য ধরনের একটা থিয়েটার নিয়ে গ্রুপ থিয়েটার ভাঙলো। গ্রুপ থিয়েটার গণনাট্য তার সাথে হাত মেলালো, একটা বিপ্লবী থিয়েটার তৈরি হলো। এবং তখন বলছি যে ওই ওই তার পরবর্তী প্রজন্মে ওই যে হাওয়াটা তোরা পাসনি, ওই হাওয়ায় অগণিত বলছি যে ইয়াং ছেলে আর কি গা ভাসিয়ে দিয়েছিল। আমরা ভাবতাম বেশ, তখন কিছু বুঝতাম না, আরে বেশ একটা গরম গরম ভাবতো, এরকম একটা ভাবতো, একটা বিপ্লবী ভাবতো যে থিয়েটারে আমরাও করি তাহলে এই জিনিসটা। তখন না ভেবে করা, এখন ভেবে করা। এবং তখন ওই যে লড়াইয়ের ধারাবাহিকতা থিয়েটারের মধ্যে আসছে, শ্রমিক কৃষক মধ্যবিত্তের কথা, তাদের লড়াইয়ের কথা, তাদের বঞ্চনার কথা, এটা দীর্ঘদিন ধরে চলতে শুরু করলো। দীর্ঘদিন ধরে চলতে শুরু করার পরে এবার শাসক শ্রেণী দেখলো তো এটা ঠিক না, সেইটাকে, এটা আমার মনে হয় যে ভাঙবার জন্যে, এই প্রতিবাদী থিয়েটারকে ভাঙবার জন্য জন্ম নিল কোম্পানি থিয়েটার। কোম্পানি থিয়েটার খুব সুচতুরভাবে কিছু কিছু লোককে ফিট করা হলো যে এই প্রতিবাদী থিয়েটারগুলোকে ভেঙে দাও। সেটা অর্থ দিয়ে ভাঙো, সেটা তুমি গায়ের জোয়ারি দিয়ে রোয়াব দেখিয়ে ভাঙো, সেটা তুমি দলের মধ্যে মানে পিঞ্চ করে দাও, ভেঙে দাও দলটাকে, এইভাবে ভাঙো। এইটা শুরু, ঠিক আছে। কিন্তু কিন্তু দেখা গেল কি, যে থিয়েটার তো মৃত্যুঞ্জয়ী, থিয়েটার তো মানুষের কথা বলবে। থিয়েটার কর্মীরা তো বলছে যে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বলবে। সেরকম থিয়েটার কর্মী আজও আছে, তারা উঠে এই কোম্পানি থিয়েটারটাকে তারা চ্যালেঞ্জ জানিয়ে দিল যে আমরা এই আমাদের মতাদর্শ, এই ধরেই আমরা কাজ করে চলবো। আচ্ছা যেটু এত বছর যে তুমি থিয়েটার করছো, তার মধ্যে যদি তোমার একটা থিয়েটার নিয়ে খুব সুখের আর একটা দুঃখের কথা। দুঃখের কথাটা পরে বলি, আগে একটা স্মরণীয় মানে আমার স্মৃতিতে খুব সুখের হয়ে আছে সেই কথাটা বলি। যে কিছু কিছু ঘটনা থাকে না, বেশ মনে থাকে আর কি। আমি গোবরডাঙ্গার একটা জায়গায় ঘূর্ণিঝড় নাটকটা করছি। নাটকটা শেষ হয়েছে মাচাবাদা মঞ্চে। এবার ঘূর্ণিঝড় নাটকটা আমি করেছি, করার পরে প্রচণ্ড প্রশংসিত হয়েছে, আর প্রচুর লোক মঞ্চে উঠে পড়েছে।
আচ্ছা, এবার অর্গানাইজাররা আমায় বলছে যে অমরবাবু আপনি মঞ্চ থেকে নেমে যান, তার কারণ হচ্ছে মঞ্চটা ভেঙে যেতে পারে। ঠিক আছে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে বলে আমি নেমে টেমে চলে গেলাম। আমি দেখেছি যে একটা রোগা মতো লোক খুব দূর থেকে খেয়াল করছে আমাদের। আমি অতটা সাইড ব্যাগ একটা ইয়ে করা, তা আমার অতটা আমি তাকে ইয়ে করি। যাই হোক, আমি মেকআপ তুলতে চলে গেছি যখন, ভিড় ফাঁকা হয়ে গেছে, তখন ওই ছেলেটা দরজায় এরম টোকা দিচ্ছে। তা আমি খুলে দিচ্ছি যে আমি একটু বিরক্তই হয়েছি যে আবার কেন, আমি তো অনেকক্ষণ ছিলাম ওখানে। বললো না আপনার সাথে একটু কথা আছে। আমি বললাম যে পরে হলে হবে না? বললো না। আমি বললাম বলুন। দরজাটা ফাঁক করে গেল, আমার চোখ খুলে দিয়েছিল ওটা। বললো যে আমি নাটকটা দেখেছি, এই নাটকটা আমার জীবনের সঙ্গে অনেক মিল আছে। আমি না ট্রেনে হকারি করি, লজেস দিই, ব্যাগ থেকে এরকম লজেসে ওটা দেখা যায়। বললো আজকে আমার একটু লাভ হয়েছে, আপনি যদি কিছু না মনে করেন এই 100 টাকা। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যে থিয়েটার এইভাবে লোকের মনে দাগ কাটতে পারে। এখানেই তো আমার থিয়েটার সার্থক, যে ওর জীবনের সাথে আমি মিলে গেছি। এক ছেলেটা যে কত কষ্ট করে যে ট্রেনে হকারি করে এটা ইয়ে করছে, আমি প্রথমে ভাবলাম যে নেব না। আমি না ভাই তুমি এটা নেবে, তারপর ভাবলাম যে ওকে অসম্মান করা হবে। ওই 100 টাকার নোট আজও আমার কাছে আছে, ওটা আমি খরচা করি। এটা জীবনে আমার একটা খুব স্মরণীয় ঘটনা, ভীষণ স্মরণীয় ঘটনা এটা আমার জীবনে। এটা আমার জীবনে খুব স্মরণীয় ঘটনা। আর আচ্ছা, যেটা একটুখানি একটা কথা জিজ্ঞাসা করছি, আমি অনেক বহুদিন শুনেছি এবং আজকেও আসার আগে আমি শুনছিলাম যে তোমাদের থিয়েটার প্রসোনিয়ামের ঘূর্ণিঝড় নাটকটা, এটা তাও কত রাত্রি অভিনয় হয়েছে? এটা তো প্রায় 5 তো হয়নি, 5 5 অভিনয় হয়েছেই। মানে আমি দেখেছি যে আমাদের মফস্বলের প্রত্যেকটা গ্রুপেরই এমন কিছু না কিছু প্রোডাকশন আছে যেটা মানে তোমাদের তো নাটক ছিল, দ্বিতীয় সীমান্তই আছে। দ্বিতীয় সীমান্ত প্রচুর শো হয়েছে, প্রচুর শো হয়েছে। 5 অভিনয় না হলে ওটা অভিনয় না, এটা এরকম হয়ে গেছে। আর একটা তোমার কিছু একটা দুঃখের ঘটনা যেটা আপসেট হয়েছে থিয়েটার করতে গিয়ে। দুঃখের ঘটনা হচ্ছে যে মানে কোনো সংগঠকের জন্য আপসেট হয়নি, যে একটা জায়গায় আমি করতে গেছি, থিয়েটার করতে গেছি, আরও কিছু দল গেছে, আমার পরিচিত দল নয়, সেটা হচ্ছে ওই দিশের গড় বলে একটা জায়গায় আসানসোল। তা ওই ফাঁকা মাঠে প্যান্ডেলটা হয়েছে, যে আমরা স্টিয়ারিংই করবো এরকম একটা ব্যাপার আছে, ওই নাটকটা করবো। তা প্রচণ্ড ঝড় বৃষ্টি, আমি বাইরে বসছিলাম একটু, তারপর দেখলাম যে ঝড় উঠছে, একটু বৃষ্টি পড়ছে, ভেতরে ঢুকে গেলাম আমি। এত ঝড় বৃষ্টি হলো, সন্ধ্যেবেলা আমাদের বিয়ের কথা। তা অর্গানাইজাররা আমায় দেখালো যে এরকম পুরো প্যান্ডেলটাই উড়ে গেছে। হ্যাঁ, যে পুরো প্যান্ডেলটা উড়ে গেছে আর কি, আর একদম বাঁশ এরকম মাঠে শুয়ে আছে পর 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 পর। আমি বললাম এত দূর থেকে আমি এলাম, আমি থিয়েটারটা করতে পারবো না। এটা আমার খুব ভীষণ দুঃখ দিয়েছিল আমাকে। মানে স্টেজই নেই না, কোনো কিছু নেই, কোনো কিছু নেই। মানে ওইখানে যে একটা স্টেজ ছিল সেটা মানে ভাবা যায় না, ব্যাপারটা এমন ঝড় হয়েছে, মানে একদম ধুলির সাজ যাকে বলে এরকম হয়ে গেছে। এটা একটা আমার জীবনে এত দুঃখ পেয়েছিলাম যে আমি এত দূর থেকে এলাম থিয়েটারটা দেখবার জন্য, এত লোককে দেখাবার জন্য, এটা ভারী দুঃখ। তখন আমায় অর্গানাইজার বলেছিল যে কত দিতে হবে আপনাকে। আমি বললাম দেবেন কি, আপনারা এই অবস্থা আমি থিয়েটারটাই করতে পারলাম না। পাশের একটি দল আমায় বললো ফট করে আপনি এটা বলে দিলেন, যে আপনি কিছু নেবেন না, বলে দিলেন কেন? এটা আমার মনে হয়েছিল, তার জন্য বলেছি। তোমরা বলো না, তোমাদের যদি দরকার থাকে তোমরা। এটা আমার মনে হয়েছে যে আমি থিয়েটারটাই করতে পারলাম না যখন অর্গানাইজারদের এই অবস্থা, আমি তাদের কি বলবো? হ্যাঁ, এটা আমার একটা জীবনের খুব দুঃখের কথা। আচ্ছা, যেটু আমাদের দর্শকরা জানে, তুমিও আমাদের আগের ভিডিও দেখেছো, তুমিও জানো যে আমরা কয়েকটা র্যাপিড ফায়ার কোশ্চেন করবো তোমাকে। এটা দুটো, এক হচ্ছে নাট্যশিল্পী শ্রী অম্বর চম্পটি, আর একজন ব্যক্তি শ্রী অম্বর চম্পটি। তো প্রথমে নাট্যশিল্পীটা দিয়েই শুরু করছি। তোমার পছন্দের দুটো নাটক আমাদের গ্রাম বাংলায়, যেটা তুমি যাতে তুমি অভিনয় করোনি, তুমি দেখেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখেছি। তো তোমরা তোমাদের ওই নাটকটার নাম তো বলতেই হবে, যে দ্বিতীয় সীমান্তের কথা তো বলতেই হবে। আচ্ছা, আর একটা ইউনিটি মানে হচ্ছে শূন্য মাটি। শূন্য মাটি। আচ্ছা, তুমি অভিনয় করেছো এমন দুটো নাটক?
তোমার খুব পছন্দের? আমার খুব ভালো লেগেছে, মানে পছন্দের না, অভিনয় করে আমার খুব ভালো লেগেছে, যেটা আমি এখনো করছি, যেটা জিরো আওয়ার্স বলে যে নাটকটা, আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, জিরো আওয়ার্স। জিরো আওয়ার্স নাটকটা করে আমার খুব ভালো লেগেছে, ওটা আমার খুব ভালো লাগার একটা নাটক। আর একটা নাটক, সেটা হচ্ছে আমাদের প্রথম দিকের পরিচালক রাজুদার নাটক, কয়েকটি চরিত্র, সেটা একদম আমাদের জীবনকে নিয়েই লিখেছিল, যে 7টা ছেলে কেন রাজনীতিতে নেমে এলো। আচ্ছা আচ্ছা, যেহেতু তোমার পছন্দের দুজন মঞ্চ অভিনেতা, সেটা কি আমার গ্রাম বাংলা? হ্যাঁ গ্রাম বাংলা নিয়ে তো কথা হচ্ছে আমাদের। পছন্দের অভিনেতা প্রচুর আছে, ভাবছি। প্রচুর আছে, মানে ভাবা যায় না। আমার ভালো লাগে পছন্দের অভিনেতা ওই বর্ধমান প্রয়াসের উদয় শঙ্কর বলে একজন আছে, আচ্ছা, ওর অভিনয়টা আমার খুব ভালো লাগে। আর খুব খুব ভালো লাগতো, এখন করে না অভিনয়টা, সেটা হচ্ছে সমীর সেনগুপ্ত, সারথি বলে একটি ইয়ে ছিল, ও একদমই আমাদের বন্ধুর ধরনের আর কি, একসাথে আমরা থিয়েটারটা শুরু করি। আচ্ছা, পছন্দের দুজন অভিনেত্রী? পছন্দের দুজন অভিনেত্রী হচ্ছে একদম নিঃসন্দেহে বলা যায় মন্দিরাদি, এই আরোহীর আর কি মন্দিরাদি। আর একটা হচ্ছে যে এখনকার না, একটু পেছিয়ে যেতে হবে, সেটা হচ্ছে রুনুদি, আমাদের রুনু চৌধুরী, যে বলছে যে আমাদের গৌতমদার মাতে অভিনয় করতে। আচ্ছা, না তোমার পছন্দের দুজন আলোকশিল্পী? একটা হচ্ছে জয়ন্ত, আচ্ছা, আমাদের জয়ন্ত। হ্যাঁ জয়ন্ত একটা, আর একটা হচ্ছে আমার দলের চন্দন। আচ্ছা চন্দন। আচ্ছা, এবার যেটা বলবো, তোমার পছন্দের 3জন উদ্যোক্তা? প্রথমেই উদ্যোক্তার নাম করতে হবে, বলছি যে সেটা হচ্ছে বৈদ্যপুর। আচ্ছা, হ্যাঁ বৈদ্যপুর, যে দীর্ঘদিন ধরে তারা আর কি ইয়ে চলছে, বৈদ্যপুরের উদ্যোক্তা। আর তারপরেই নাম করবো আমি শান্তিপুর, বিজন দাস। উফ, শান্তিপুর পাবলিক লাইব্রেরি, বিজন। আচ্ছা, আরেকজন? যে একদম বলছি যে ওইভাবে আর কি থিয়েটারটাকে ইয়ে করে নিয়ে যাচ্ছে। আর একজন বলবো যে সে খুব অসুস্থ শরীর নিয়েও সে সংগঠনটা এই ইয়েটাগুলো চালিয়েছে, সেটা হচ্ছে উৎসব দাস, মিউনাসে। উৎসব দাস, ওর নাম না করলে ওটা ইয়ে হবে। আমার মনে হয়েছে যে 24 ঘন্টা থিয়েটারটা যেটা চালিয়েছে ওই আমার অসুস্থ দেহ নিয়ে, হ্যাঁ, যে এবং সেটা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার পছন্দের দুজন নাট্য পরিচালক? পছন্দের দুজন নাট্য পরিচালক তো ফার্স্টেই তো আমি নাম করতে হবে না, যার কাছ থেকে উৎপল দত্ত, একদম অসাধারণ নাট্য পরিচালক, এবং তারপরে আমি রাঘব বিভাস পরিচালক হিসেবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা চলে আসব ব্যক্তি শ্রী অম্বর চম্পটি। আচ্ছা 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 জেঠু, একদম ফার্স্ট যাবো, হ্যাঁ, এটা ইলিশ না চিংড়ি? চিংড়ি। পাঞ্জাবি না শার্ট? পাঞ্জাবি। গল্পের বই না সিনেমা? গল্পের বই। চা না কফি? ব্ল্যাক কফি। আচ্ছা, মিষ্টি না দই? কোনোটাই নয়। কোনোটাই নয়? আচ্ছা, সুগার আছে? আছে। ওই জন্যই। আচ্ছা, ডাইরেক্টর না অ্যাক্টর? ডাইরেকশন। আচ্ছা, পাহাড় না সমুদ্র? পাহাড়। গান না কবিতা? গান। খাওয়া না ঘোড়া? এটা তো ঘোড়াটা পছন্দ হয়, কিন্তু খেতেও তো হবে। ঘোড়া। এইটা কিন্তু আরো টাফ আসছে। ফুটবল না ক্রিকেট? দুটোতেই ফার্স্ট ডিভিশন বলেছো আগে। ফুটবল। ফুটবল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ যেহেতু তোমাকে আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আজকে এতটা সময় দিলেন থিয়েটার প্রতিনিয়ম দলের নাট্য পরিচালক, কর্ণধার, অভিনেতা শ্রী অম্বর চম্পটি। আচ্ছা জেঠু, আমাদের এই অনুষ্ঠানটা সম্পর্কে যদি কিছু বলো। দেখো, আমি তো খুব ভাবতেই পারছি না, তোকে তো খুব ছোট দেখেছি, যে এরম যে করোনা কালের মধ্যেও যে তোরা বলছি যে আমি তোর দলের নামই বলছি, বেলঘড়িয়া অঙ্গন, আর এইগুলো তো থিয়েটার নিয়েই কাজ করে চলেছে, যে তারা কিন্তু থেমে থাকেনি, তারা মঞ্চে উঠতে পারছে না, কিন্তু তারা একটা আলাদা মাধ্যম বেছে নিয়েছে, যে পুরনো যারা পরিচালক, পুরনো আর্টিস্ট, এই যে পুরনোদের সম্মান জানানো, এরা একটা কাজ খুব অভিনব। তো এটা আমার খুব সাধুবাদ জানাই তোমাদের। অসংখ্য ধন্যবাদ জেঠু। আচ্ছা, আপনাদের যদি আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই এপিসোডটাকে লাইক করবেন,
কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ওই পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, তাহলে পরের যে এপিসোডটা সেটা আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।